তুষি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরাফ বেডের এক সাইডে হেলান দিয়ে বসে আছে। তুষি চোখ মুখ মুছে আরাফের সামনে দাঁড়িয়ে বলল, বসে আছেন কেন? ঘুমাবেন না? আরাফ চোখ বন্ধ করেছিল। তুষির আওয়াজে চোখ মেলে বলল, ও ইয়া। বলেই বেডের একপাশে গা এলিয়ে দিল। তুষি দাঁড়িয়ে নখ কামড়ে ধরে আছে। এই প্রথম একজন পুরুষের সাথে তাকে বেড শেয়ার করতে হবে। এর আগেও আরাফের সাথে ঘুমিয়েছে, তবে তখন বিষয়টা অন্যরকম ছিল। তুষি দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ লাইট অফ করে বিছানার এক কোণে জড়সড় হয়ে শুয়ে পড়ল। আরাফের দিকে ঘাড় ঘুরিয়ে একবার তাকালো। চোখ বন্ধ করে আছে, ঘুমিয়ে গিয়েছে কিনা বোঝা দেয়। তুষি তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে আবারও সামনে তাকালো। মনে মনে একবার ভাবলো তখনকার ঘটনার জন্য একবার ধন্যবাদ বলবে। ধন্যবাদ দেবার কথা মাথায় আসতেই ঘুম নেমে এলো চোখে। মাঝরাতে বেশ গরম লাগলো তুষির। সামান্য নড়তে চড়তে গরম আরও বেড়ে গেল। চোখ মুখ কুচকে তাকাতেই বলতো তার কোমর জড়িয়ে আছে এক শক্তপোক্ত হাত। মুহূর্তে গরম ভেঙে হিম হয়ে আসে শরীর। আরাফের হাত সরাতে নিতেই আরাফের ঘুমের মাঝে কোমরের বাঁধন শক্ত করে। নড়ে চড়ে তুষির ঘাড়ের পেছন থেকে মুখ ডোবালো। তুষির চোখ বড় করে পুনরায় হাত সরাতে গেলে আরাফের হাত শিথিল হওয়া তো দূর, আরও যেন জাপটে ধরেছে। তুষি ধর পড়িয়ে ছাড়িয়ে নেয় আরাফের হাত। উঠে বসে একটু পিছিয়ে যায়। আরাফ কাঁচা ঘুম ভাঙায় বিরক্ত হয়। বিরক্তির সুর টেনে হালকা চোখ মেলে বলে, ঘুমের মাঝেও লাফাতে হবে তোমাকে? তুষি কপট রাগ দেখিয়ে বলে, আপনার তো কোনো হেলদোল থাকে না ঘুমের মাঝে, আবার আমাকে বলতে এসেছেন এই উঠুন, আমি ঘুমাবো না আপনার সাথে। আরাফ উঠে বসে। তুষির দিকে তাকিয়ে কড়া চাহনি নিক্ষেপ করে বলে, কি সমস্যা? আপনি আমার কোমর জড়িয়ে ধরলেন কেন? এটা কি ধরনের অসভ্যতামি? আরফ এক ভ্রু উঁচিয়ে বিছানায় ভর দিয়ে তুষির দিকে ঝুঁকে পড়ে। তুষি গায়ে চাদর টেনে পিছিয়ে যায়। আরফ ধীম গলায় বলে, শুধু কোমর জড়িয়ে ধরেছি, আর তো কিছু করিনি। ওভার রিয়াক্ট করছো কেন? কোমরই বা ধরবেন কেন? আমার কোমর কি মাগনা নাকি? তোমার সব কিছুই আমার জন্য মাগনা, আর আমি মাগনা পেয়েও ইউজ করছি না। তোমার এত রিয়াক্ট করার কারণ কি তাহলে? তুষি ঝামটা মেরিয়ে মুখ ঘোরালো। আরাফের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনি জাস্ট একটা অসভ্য লোক। আরাফ বাঁকা হেসে সরে গেল। তুষি সোজা হয়ে বসে গলা ছেড়ে বলল, চলুন একটা ডিল করি। আরাফ ক্ষিপ্ত হয়ে বলল, এই রাতের বেলায় আর কি কি করতে ইচ্ছা হয় তোমার? আর কি কি মানে? আরাফ জবাব না দিয়ে গম্ভীর চোখে তুষির দিকে তাকিয়ে রইল। তুষি আরাফের দিকে তাকিয়ে আর কিছু বলল না, চুপ করে এক পাশে শুয়ে পড়ল। আরাফ বাঁকা হেসে অন্য পাশে নিজেও শুয়ে পড়ল। তুষি এবার যথাসম্ভব দূরে গিয়ে শুয়েছে। আরাফ চোখ বন্ধ করে ঠান্ডা গলায় বলল, স্ট্রেস নিতে হবে না, আর জড়িয়ে ধরবো না। টেক ইট ইজি। মেদিনীতে প্রভাতের আগমন ঘটেছে কিয়দর্শন পূর্বে। হাজার বিষাদ ভরাতুর স্মৃতির অবসান ঘটিয়ে উদিত হলো নীলাভরঙা রঙিন গগন। মেঘের আড়ালে সূর্য তার কিরণ ছড়িয়ে দিয়েছে। জানালার পর্দা সরিয়ে ফেলতে ঘুম উবে গেল নিশাদের। তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে গেল। চোখে হাত রেখে অন্য পাশে ফিরে ঘুমানোর প্রয়াস চালালো কিছু সময়। ললাটে দীর্ঘ সময়ের উষ্ণ স্পর্শে নড়ে চড়ে চোখ মেলল নিশাদ। সন্নিকটে ঝুঁকে থাকা হৃদের মুগ্ধকর মুখশ্রী দেখেই খানিক ভরকাল। ধরপড়িয়ে উঠতে নিতেই হৃদ বাধা দেয়। নিশাদ থম মেরে শুয়ে পড়ে পুনরায়। চাদরের অপরিভাগ টেনে দিয়ে গালে হাত ছুঁয়ে দেয় হৃদ। মিহি বলল, গুড মর্নিং। নিশাদ বিস্মিত নয়নে তাকিয়ে আছে হৃদের এহেন আচরণ। খুবই বিরল তার জন্য। সবসময় গম্ভীর রোষপূর্ণ চাহনির গর্জিত কণ্ঠ, এসবের সাথেই সাক্ষাৎ হয়েছে তার। অথচ আজ হৃদের নতুন এক রূপে যেন নিশাদ কথা বলতে ভুলে গেল। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থেকে মনে হলো কিছু বলা দরকার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদু হাসতে চেষ্টা করলো, তবে কিছু বলল না। হৃদ সেই হাসিতে ক্ষান্ত হলো। হৃদয় ঝরিয়ে প্রশান্তির ছোঁয়া লেগে গেল। হৃদ মৃদু হাসল। সেই হাসিতে স্থির হলো নিশাদের অক্ষি যৌবন। হৃদ হালকা গলায় বলল, ঘুম হয়েছে? হৃদ মাথা নেড়ে হ্যাঁ বলল। হৃদ নিশাদের বাহু ধরে উঠিয়ে বসালো। ধীর সুস্থ নিশাদকে ফ্রেশ হতে বলে বাইরে চলে যেতে নিয়েও থেমে গেল। আবারও এগিয়ে গেল নিশাদের সম্মুখে। নিশাদ চোখ তুলে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। হৃদ ব্যস্ত গলায় বলল, উঠতে পারবে? আমি হেল্প করব? নিশাদ জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল,
আমি পারবো। নিশাত ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বের হলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালালো। অম্পর জুড়ে খোলা চুলগুলো আজকিয়ে উঁচু করে ঝুটি করে নিল। ড্রেসিং টেবিলের সামনে ছোট্ট টুলে বসে ভাবলেশীন চোখে তাকিয়ে থাকলো নিচের দিকে। নিজের মুখশ্রীতে বিদ্যমান বিষাদের ছোঁয়া। চোখের নিচে কালো দাগ যেন বলে দিচ্ছে তার অশ্রু ভরাক্রান্ত চোখ জোড়ার কথা। শুকিয়ে যাওয়া মুখপানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে উঠতে গেলেই হৃদ পুনরায় বসিয়ে দিল। নিশাত চমকে আরশিতে তাকালো। হৃদ তার পেছনেই দাঁড়িয়ে আছে। হৃদ হাঁটু ভেঙে নিশাতের পাশে বসল। পকেট থেকে সেই দুলজোড়া বের করে আলতো হাতে নিশাতের কানে পরিয়ে দিল। নিশাত মাথা নিচু করে বসে আছে। এই দুলজোড়া এর আগেও একবার হৃদ পরিয়ে দিয়েছিল। তখন ঘৃণা লাগলেও এখন অনুশোচনে দগ্ধ হচ্ছে মন। নিশাতের নতমুখ দেখে হৃদ দু হাতে আগলে ধরল গাল। নিশাতের টলমল চোখ জোড়ার দিকে তাকাতে হৃদয় ব্যথিত হলো হৃদের। দু চোখের অশ্রু মুছে দিয়ে ভরাট গলায় বলে, কাঁদতে বারণ করেছিলাম তোমায়, আর এক ফোঁটা অশ্রুও যেন না দেখি। গট ইট? হৃদের গম্ভীর কণ্ঠে নিশাত হকচকিয়ে দুদিক মাথা নাড়ে। হৃদ ঠোঁট এড়িয়ে হেসে বলে, আচ্ছা খাবে এখন, আজকে তোমাকে নিয়ে বের হব। হৃদ বলতে বলতে উঠে দাঁড়িয়েছে। নিশাত কপাল কুঁচকে দাঁড়িয়ে বলল, কোথায় যাবো আমরা? তোমার ভাইয়ের কালকে বৌভাতের অনুষ্ঠান ছিল, তুমি তো যেতে পারলে না। হুটহাট অজ্ঞান হয়ে যাও কিভাবে বলো তো? নিশাত যেন লজ্জা পেল। এই পর্যন্ত বহুবার সে অজ্ঞান হয়েছে, যার কারণ হৃদ স্বয়ং নিজেই ছিল। লজ্জায় নতজানু হয়ে আর চোখের তাকাতে হৃদ ঠোঁট এলিয়ে হাসল। খানিক দূরত্ব খুঁজে হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো হৃদ। নিশাত বিস্ফোরিত চোখে তাকালো। দূরত্বের ব্যবধান খুঁজে নিশাতের কানের কাছে মুখ এগিয়ে ফিচেল কণ্ঠে বলল, লজ্জা পেয়ে এত তাড়াতাড়ি আমাকে নিয়ন্ত্রণহীন করে দিও না দ্রুতমা। ইউ নিড টাইম। নিশাত দু চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে। হৃদের ফিস ফিস কণ্ঠে শরীর ঝাঁকিয়ে উঠছে তার। হৃদের প্রশস্ত বুকে ছাই রঙা টি শার্টে হাতের মুঠোতে পরে নিতেই হৃদ ভ্রু কুঁচকে নিশাতের হাতের দিকে তাকালো। নিশাতের হাতের উপর হাত রেখে রাশভারী গলায় বলল, কি হয়েছে? এইটুকুতেই টি শার্ট খামচে ধরেছ? আমি তো বললাম টাইম দেব। নিশাত হকচকিয়ে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। হৃদের নবরূপে নিশাতের দম বন্ধ হয়ে যাচ্ছে। হৃদ ঠোঁট চেপে হেসে বলল, লজ্জা দেওয়ার সূচনাই তো হলো না, এখনই লজ্জায় এই অবস্থা? না জানি। নিশাত হৃদের কথা শেষ করতে দিল না, দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। হৃদ হতভম্ব হয়ে গেল। এই সামান্য কথায় লজ্জায় মিয়ে গেল মেয়েটা। এত নাজুক তার দূরত্বমা। তুষি কাঁথা টেনে মাথা পর্যন্ত নিয়ে ঘুমাচ্ছে। সকাল 10টা বেজে গেছে। সেদিকে তার বিন্দু পরিমাণে হুঁশ নেই। গত 2 রাত ঘুমোতে পারেনি। আজ ঘুমিয়ে সেসব পুষিয়ে নিয়েছে। মিসেস অনিন্দিতা গরম চোখে মেয়ের ঘরের দিকে তাকিয়েছে। আরাব বাড়িতে, তাই কিছু বলতেও পারছে না। ইলু ভোরে ঘুম থেকে উঠে পড়তে বসেছে, আর তুষি ঘুমিয়ে যাচ্ছে। আরব ঘুম থেকে উঠে অনেক আগে বাইরে গিয়েছিল। তুষিকে ঘুমাতে দেখে আর ডাকেনি। বাইরে থেকে ফিরে এসেও তুষির কোনো পরিবর্তন দেখল না। পকেট থেকে ফোন মানিব্যাগ বের করে টেবিলে রাখল। তুষির দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ভ্রু কুঁচকে তুষির দিকে আবারও তাকালো। ঘড়ির দিকে চোখ রাখতেই আরাফের মেজাজ খারাপ হলো। এত ঘুমায় কিভাবে এই মেয়ে? হাত থেকে তোয়ালে ফেলে তুষির দিকে এগিয়ে গেল। উপর থেকে কাঁথা টেনে ধীর গলায় ডাক দিল। তুষির কোনোরূপ সাড়া না পেয়ে গম্ভীর হলো আরাফের মুখ। 2-1 বার ডাক দিতেই তুষি বিরক্ত হয়ে হাত সরিয়ে দিল। আরাফ নাছোড়বান্দা। তুষির কাজ ঝাঁকিয়ে তেজি কণ্ঠে ডেকে উঠল, গেট আপ তুষি, কত ঘুমাও তুমি? রাত শেষ হয়নি তোমার? তুষি বিরক্তের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ঘুমন্ত মুখে তেতে উঠল। ধুর বেটা, আমি ঘুমালে আপনার কি? মেজাজটা খারাপ লাগে। রাতেও আপনার জন্য ঘুমাতে পারি না, এখন আবার আপনি যান না, নিজের চরকায় তেল মারেন। আরাফ চোখ গরম করে তাকিয়ে এক টানে উঠিয়ে দিল তুষিকে। তুষি ঘুম কাটাতে না পেরে চেঁচিয়ে উঠল। উফ, সমস্যাটা কি? আরাফ এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কাল রাতে ঘুমাতে পারোনি কেন? আপনার জন্যই তো, আপনি বারবার আমায় জড়িয়ে। এটুকু বলেই তুষি থেমে গেল। ঘুম কাটিয়ে চোখ বড় করে তাকালো আরাফের দিকে। আরাফ ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি করেছি আমি? তুষি এদিক সেদিক তাকিয়ে বিছানা ছেড়ে নামলো। ইতস্তত করে বলল, কিছু না। আমাকে এত সকালে কেন ডাকলেন? ঘুমোচ্ছিলাম তো আমি। আমিও দেখেছি তুমি ঘুমিয়েছিলে, বাট এত সকাল এখন আর নেই। 11টা বেজে যাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে শহীদ হওয়ার ইচ্ছা আছে নাকি? তা
তাতে আপনার কি? আমি শহীদ হয়ে যাই বা যাই, যা মন চায় তাই হোক, আপনার তো দেখার বিষয় না। অধর করে ঈষৎ বাঁকায় আরাফ তুষির সন্নিকটে দাঁড়ায়। তুষির চুলের পেছনের কাটায় অনতিবিলম্বে টান দিয়ে খুলে দেয়। তুষি শিরশির করে কেঁপে ওঠে খানিক। চমকে তাকাতেই আরাফ মাদকতা মেশানো কণ্ঠে খাদে নামিয়ে বলল, বউ শহীদ হয়ে গেলে লস আমার। বউকে আদর করতে পারলাম না এখনো। এর মধ্যে যদি ঘুমিয়ে ঘুমিয়ে শহীদ হয়ে যাও, ইটস আ বিগ লস ফর মি। লজ্জায় চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। অকপটে কিভাবে কথাগুলো বলে দিল আরাফ। এতটা লাগাম ছাড়া হয়ে গেল কবে? আরাফ তুষির থেকে দূরে দাঁড়িয়ে কপালে পড়ে থাকা চুলগুলো ঠেলে গা ছাড়া ভাব নিয়ে বলল, এক কাপ কফি দিতে পারবে? ঘুম থেকে জাগাতে গিয়ে মাথা ভার হয়ে গেছে। ব্ল্যাক কফি বানাও কড়া করে। তুষি রোবটের ন্যায় কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আরাফের লাগামহীন কথায় কান গরম হয়ে আসছে তার। আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না এখানে। ছাই রঙের গুটলি পাকানো আকাশে আজ সূর্যের দেখা নেই। মেঘের আড়ালে সূর্য যেন দিন কয়েকের জন্য ছুটি নিয়েছে। দুপুরের সময়টা উত্তপ্ত থাকার কথা হলেও প্রকৃতিতে এক শীতল শীতল ভাব। ঘড়িতে বাজে দুপুর 12টা। বাড়িতে মেহমান বলতে কেউই নেই। মিসেস অনিন্দিতা রান্নাঘরে খুন্তি নাড়ছেন। আরাফ বাড়িতে নেই। নিয়মানুযায়ী আজকের বাজার তার করার কথা, সেই মোতাবেক বাজারে গিয়েছে। তুষি আলমারি থেকে প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরতে ব্যস্ত। অত্যন্ত বিরক্তি আর অনিচ্ছা নিয়েই কাজটা করছে। সকালে নাস্তার পর আরাফ কাট গলায় বলে দিয়েছে আজ নাকি সন্ধ্যায় তাদের বাড়ি ফিরতে হবে। আগামীকাল থেকেই নাকি আরাফের অফিসে খুব জরুরি বৈঠক আছে। আর আরাফের অফিস তুষিদের বাসা থেকে বেশ দূরে, এজন্য আজ রাতেই যেতে হবে। তুষি বিরক্তি করলে আরাফ নরম গলায় বলেছে কিছুদিন পর আবার নিয়ে আসবে এখানে। তবু তুষির মন মানতে নারাজ। ললাটে বিরক্তির ভাস, চোখের কোণে বিন্দু বিন্দু পাড়ের ছাপ। নজরে এলেও তুষি সন্তর্পণে হাত দিয়ে মুছে নিচ্ছে। কান্না করে কি লাভ? বিয়ে যখন হয়েছে শ্বশুরবাড়ি তো যেতেই হবে, তাই মায়া বাড়িয়ে লাভ নেই। তুষি সব জামা কাপড় ব্যাগে রেখে চেন টেনে দিল। বিছানা থেকে বেগ নামিয়ে এক কোণে রেখে দিল। বুক ভরে শ্বাস নিয়ে ফ্যানের পাওয়ার বাড়িয়ে থপ করে বিছানায় বসে পড়ল। বাহিরে ঠান্ডা আবহাওয়া থাকলেও তুষির বেশ গরম লাগছে। ভাবলো শাওয়ার নিয়ে নেবে। কাভার থেকে একটা সুতির শাড়ি বের করে ওয়াশরুমের দিকে যেতে নিলেই ইলু ঘরে আসে। তুষি দাঁড়িয়ে যায়। তির্যক চোখে পর্যবেক্ষণ করে ইলুর মুখখানা। ইলু তুষির পাশে দিয়ে হেঁটে বিছানায় বসে পড়ে। তুষির দিকে তাকিয়ে পাশে হাত রেখে বসতে বলল। তুষি বিনা বাক্যে পা চালিয়ে ইলুর পাশে বসে পড়ল। প্রশ্নাত্মক চোখে তাকিয়ে রইল। ইলু তুষির দিকে এক পলক তাকিয়ে ইতস্তত করে বলে উঠল, কাল রাতের কথার জন্য কিছু মনে করিস না। আসলে আমি হঠাৎ করে যে কেন এগুলো বললাম জানি না, একটু বেশি হাইপার হয়ে গিয়েছিলাম। তুষি হাঁ কিছুই করল না। তার চোখে এখনো অঢেল প্রশ্ন। ইলুকে এর আগে এত সিরিয়াস হতে দেখেনি। তুষিকে চুপ থাকতে দেখে ইলু ঘুরে বসে। তুষির দিকে তুষির এক হাত মুঠোতে পুড়ে নিয়ে একরাশ আশা নিয়ে বলে ওঠে, তুই আমাকে ভুল বুঝিস না। আমি বলছি না যে তুই আরাব ভাইয়াকে মেনে নিস না, আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো তোদের সম্পর্কও এগিয়ে নিবি, কিন্তু একটু বুঝে নে আগে তুষি, আরাব ভাইয়া তোকে ভালোবাসে কিনা। ভালোবাসা ছাড়া সম্পর্ক এগিয়ে নিস না। পুরুষ জাতির সবচেয়ে বড় দোষ কি জানিস? তাদের যতক্ষণ নিজের স্ত্রীর প্রতি চাহিদা থাকবে ততক্ষণ তার সাথে ভালোবাসা থাকবে। এরপর চাহিদা শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু আমি কিন্তু বলছি না আরাব ভাইয়া এমন। আমি বলতে চাইছি সময় নেই, পড়াশোনা কর, নিজের একটা কেরিয়ার নিশ্চিত কর, যাতে পরে ঘটনা উল্টো দিকে ঘটলেও তুই ভেঙে না পড়িস। তুষি অবাক হয়ে ইলুর চোখের দিকে তাকালো। চশমার শুভ্র সাদা কাজ ভেদ করে অস্পষ্ট ইলুর ভেজা কর্ণিকা জলে টইটম্বর। তুষি এক মুহূর্তের জন্য কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। যে মেয়ে কখনো আগে কাঁদেনি সে আজ এভাবে তার সামনে কাঁদছে। ইলু ঢোক গেলে নিজেকে ধাতস্থ করে। পুনরায় গলার খাত নামিয়ে বলল, আরাব ভাইয়া তোকে ভালোবাসে। তুষি হতবাক হয়ে গেল। মুখে কিছু বলার জন্য ভাষা খুঁজে পেল না। এর উত্তর তার জানা নেই। শূন্য দৃষ্টিতে চোখ নামিয়ে ভাবতে চেষ্টা করলো আরাফের থেকে আদৌ ভালোবাসা নামক কোনো আচরণ পেয়েছে কিনা। বিয়ের আগে অনাকাঙ্ক্ষিতভাবে গাড়িতে ঘটে যাওয়া সেই মুহূর্তটা তো অনিচ্ছাকৃত ছিল। আরাফ নিজেই বলেছে বিয়ের পর আরাফ নিজ থেকে কখনো জড়িয়ে ধরেনি। ঘুমের মাঝে ধরেছে, তবে স্বেচ্ছায় নয়। তুষি প্রখর এক চিন্তায় মগ্ন হলো। তুষিকে চুপ থাকতে দেখে ইলু উঠে দাঁড়ালো।
অগোচরে চোখের জলটুকু হাত দিয়ে মুছে স্বভক্তিক গলায় বলল, আমি জানি না তোদের মাঝে কি হয়েছে কিনা, তবে আশা করছি এর উত্তর না জানা পর্যন্ত নিজেকে সামলে রাখবি আর একটা কথা, পড়াশোনা ছাড়বি না। তুই তো ভালো ছাত্রী, এখানে যেভাবে পড়ায় মনোযোগ দিতিস সেখানেও দিবি। আমার কোনো হেল্প লাগলে বলিস, ঠিক আছে? তুষি চুপ করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। ইরু তুষির মাথায় হাত বুলিয়ে ঘর থেকে চলে গেল। তুষি ঠায় বসে রইল। 20 মিনিটের মাথায় আরাফ ঘর্মাক্ত শরীর নিয়ে ঘরে এলো। তুষি চোখ মেলে একবারও দেখল না আরাফকে। আরাফ নিজের মানিব্যাগ আর ফোন বের করে ড্রেসিং টেবিলের ওপর রেখে দিল। শার্টের উপরের বোতাম খুলে ঢেল করে তুষির দিকে তাকালো। তের্যক চোখে তুষিকে দেখে নিয়ে তেজহীন নরম কণ্ঠে বলে উঠল, এভাবে বসে আছো কেন? কিছু হয়েছে? তুষির চিন্তিত স্থির দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। চোখ তুলে তাকানোর ইচ্ছে জাগল না। আরাফ কপালে দৃঢ় ভাঁজ টেনে তাকিয়ে রইল। বাজার করার অভ্যাস আরাফের নেই। টুকটাক জিনিসপত্র নিজে আনলেও বাজারটা তাদের দারোয়ানকে এক্সট্রা মাইনে দিয়ে করাতো। আজ অভ্যাসের বাইরে গিয়ে বাজার করার শরীর দুর্বল লাগছে। কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু চুপ করে থাকতেও পারছে না। তুষিকে যতবারই শান্ত দেখেছে অশান্ত হয়েছে তার মন। প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে আরাফ তুষির চুপ থাকার মতিগতি বসতে চাইল। কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কি ভাবছো? তুষি নিশ্চল চাহনি ফ্লোরের দিকে। কথা বলার বিন্দুমাত্র ইচ্ছেটুকু নেই। বিশদ এক চিন্তায় মগ্ন সে। তুষিকে তখনও চুপ থাকতে দেখে আরাফের কপালের ফাঁস তুখর হলো। তুষির অতি সন্নিকটে গিয়ে দাঁড়ালো। আরাফের উপস্থিতি ততক্ষণে টের পেল তুষি। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে সামনে তাকাতেই চমকে গেল। হুড়মুড় করে দাঁড়িয়ে এলোমেলো কণ্ঠে প্রশ্ন করল, আপনি কখন এসেছেন? আরাফ জবাব দিল না। এবার তির্যক চোখে তুষিকে পরখ করে কপালে হাত রাখল। কপালের ভাঁজ দৃঢ় করে জিজ্ঞেস করল, জ্বর তো নেই, অ্যাবনর্মাল বিহেভ করছো কেন? রুমে এসে তোমাকে কয়টা প্রশ্ন করেছি। মন কই থাকে? কি হয়েছে বলো তো? তুষি চোখ উঠিয়ে তাকিয়ে রইল আরাফের দিকে। আরাফের গভীর মুখভঙ্গি, শ্যামবর্ণ চেহারার খোঁচা খোঁচা দাড়ি, সব কিছু পর্যবেক্ষণ করে অতি সংক্ষেপে চোখের দৃষ্টি সরালো। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে বাড়াতে বলল, না, কিছুই হয়নি, আপনি ফ্রেশ হয়ে আসুন। আরাফ বাধা দিল। দ্রুত পথ আগলে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে তাকালো। কণ্ঠে ঝাঁজ মিশিয়ে বলল, সমস্যা কি? কাল রাত থেকে এমন করছো কেন? আরে বাবা, কি হয়েছে বলবে তো? কিছুই হয়নি, আমার ভালো লাগছে না। বলতে বলছি তুষি। আরাফের শান্ত কণ্ঠে সুপ্ত রাগের বহিঃপ্রকাশ। তুষি দ্রুত ঢোক গিলে মিনমিনিয়ে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন প্লিজ। আমি আম্মুকে রান্নার হেল্প করতে যাচ্ছি, কিছু লাগলে বলবেন। অতি সাবধানে আরাফকে এড়িয়ে গেল তুষি। আরাফ বিমূর্ত হয়ে তাকিয়ে রইল। বোধগম্য হলো না তুষির নিশ্চুপ থাকার কারণ। বিমূর দৃষ্টিতে নিশাতের নয়ন জোড়া, বাহিরের নীরব রাস্তার স্থির। সন্ধ্যার লালাভ আভা শুভ্র গগনে বিস্তর জায়গা জুড়ে আছে। সামনের দুটো হেডলাইট ইতোমধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে। টিমটিম করে জ্বলছে সেই আলোগুলো। মৃদু মৃদু আলোতে নিশাত দু একবার পলক ঝাপটে তাকিয়ে রইল। বাহিরের দমকা হাওয়ায় শরীর হিম হয়ে যাচ্ছে, তবে নড়ল না। লম্বা খোলা চুলগুলো এলোমেলো করে দিচ্ছে সেই দমকা হাওয়া। বারংবার চুল সরিয়ে দিয়ে চুপ করে বসে রইল। কিছুক্ষণ আগে হৃদ জানালা বন্ধ করতে বলে গিয়েছিল, তবে নিশাত বন্ধ করেনি। খোলা জানালায় মাথা ঠেকিয়ে হালকা বাতাসে মাতাল হয়ে যেতে ভালো লাগছে। কিছু সময় বাদেই রেডি হয়ে বাসায় যাবে। ভেতরটা উৎফুল্লতায় নেচে উঠলেও বাইরে তা প্রকাশ করল না। সে এমনই, নিজের ভেতর আনন্দ ও হাসি কান্না চেপে রাখতে অভ্যস্ত। তবে মন বারবার প্রশ্ন করছে, মায়ের ব্যথিত মনে সে কি নতুন করে জায়গা পাবে? যেই মায়ের মন নিজ হাতে জীর্ণ করেছে, সেই মনে কি পুনরায় নিজের জন্য জায়গা পাবে? পাবে। যেখানে রিত্তাকে ক্ষমা করতে পেরেছে, সেখানে মা কেন পারবে না? তিনি তো মা, অবশ্যই পারবেন। খট করে জানালা বন্ধ করে দিল হৃদ। নিশাত চমকে ওঠে। নিশাতের হাত শক্ত করে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, জানালা বন্ধ করতে বলেছিলাম, করনি কেন? বাইরে বাতাস, শরীরে ঠান্ডা হয়ে গেছে, একটু পর এমনিতেই বাইরে যেতে হবে। কথা শুনো না কেন মেয়ে? কিছু সেকেন্ড সময় নিয়ে হৃদের কথাগুলো শুনল। হেডলাইটের আলো জানালা ভেদ করে হৃদের মুখশ্রীতে পড়ল। নিঃসংকোচ অক্ষি যুগল ততক্ষণে ভেসে উঠল একরাশ মুগ্ধতা। হৃদের রাগত চোখে যেন মুগ্ধতায় ভরপুর। নিশাতের কাছে তেমনটাই মনে হলো।
থমকে তাকিয়ে রইল সামনে দাঁড়ানো সুঠাম দেহের সুদর্শন পুরুষ, তার স্বামী, তার একান্ত ব্যক্তিগত মানুষ। এই মানুষটার সবটা জুড়ে তার বিচরণ। আচ্ছা, একেই কি ক্রাশ খাওয়া বলে? নিশাতের চঞ্চল মন দ্রুত প্রতিবাদ করে বলল, এটা ক্রাশ হতেই পারে না, একে প্রেমে পড়া বলে। নিজের করা প্রতিবাদে নিজেই হতভম্ব হয়ে গেল নিশাত। এত সহজে সে প্রেমে পড়ে গেল কি করে? এর উত্তর আপাতত তার জানতে ইচ্ছে করছে না, তবে ইচ্ছে করছে হৃদের গালের চাপধারি দিয়ে হাত বুলিয়ে দিতে। আবেগের বসে হাত উঠিয়ে আলতোভাবে ছুঁয়ে দিল হৃদের গালে। মোহনীয় সুরে বলে উঠল, আপনি অনেক সুন্দরী। হৃদের হৃদয় জুড়ে শিহরিত হয়ে গেল। বিস্মিত চোখ জোড়া আটকালো নিশাতের মুগ্ধনীয় চোখ যুগলে। নিশাতের নতুন রূপ নিমিষে গ্রাস করে নিল অবিলম্বে। বেসামাল হয়ে গেল মন। ঠোঁট কামড়ে সম্মোহিত হাসল হৃদ। নিশাতের ছুঁয়ে দেওয়া হাল জোড়া বুকে রাখলো। তড়িৎ বেগে নিশাতের শরীর কেঁপে উঠল। নিশাত্মক চোখে কয়েক পল্লব চেয়ে রইল। কোমরে আলতো করে চাপ দিয়ে দূরত্ব ঘোচালো। নিশাতের নরম গালে ওষ্ঠ ছুঁয়ে দিল। নিশাত জড়তা আর সংকোচে পড়ে গেল। সরে আসার চেষ্টা করলেও মন সায় দিল না। চুপসে দাঁড়িয়ে রইল। হৃদ বেসামাল মনকে দ্রুত সামলে নিল। সময়ের কথা চিন্তা করে নিশাতকে জড়তা মুক্ত করলো। কাপড় থেকে একটা প্যাকেট বের করে নিশাতের হাতে ধরিয়ে দিল। তারা দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নাও, ওয়েদার ভালো না, বৃষ্টি নামলে বের হতে পারবো না। নিশাত প্যাকেট হাতে ওয়াশরুমে যেতে যেতে খুলে দেখল। শাড়ি দেখে ব্যাকটেল বনে গেল। পা থেমে গেল। বেগুনি রঙের শাড়িটির দিকে অস্বস্তি নিয়ে তাকিয়ে রইল। নিজেকে সামলে নেওয়ার প্রয়াস করেও ব্যর্থ হলো। এবার কি করবে? শাড়ি তো সে পরতে জানে না। এখন হৃদকে কথাটা কিভাবে বলবে? মনকে প্রশ্ন করতেই উত্তর মিলল সাহায্য চাওয়ার কথা। কান গরম হয়ে গেল নিশাতের। সে শাড়ি পরার জন্য হৃদের সাহায্য চাইবে? ছিছি, এটা হতেই পারে না। জর্দা নিয়ে হাঁটা ধরল। চেষ্টা করবে বলে ভেবে নিল। মেয়ে হয়ে জন্মেছে যখন শাড়ি পরাটা শিখে নেওয়া উচিত ছিল। নিজেকে নিজেই বকে ওয়াশরুমের দরজায় হাত রাখতেই হৃদের গম্ভীর কণ্ঠ কানে এলো, শাড়িটা বাদে বাকি সব পরে এসো। নিশাত কথাটা শুনেও কথা বলল না। দ্রুত ওয়াশরুমে গিয়ে দরজা আটকে পিঠ ঠেকিয়ে রাখল। ঘন ঘন শ্বাস ফেলছে সে। হৃৎপিণ্ড তুমুল গতিতে ধুকপুক করছে। হৃদ তাকে শাড়ি পরিয়ে দেবে। অনুভূতিতে মন ছুঁয়ে গেল। আড়ষ্টতা কাটিয়ে হাত মুখ ধুয়ে নিল। সময় নিয়ে বের হলো নিশাত। হৃদ নিজেও রেডি হয়ে গেছে ইতিমধ্যে। হৃদ পারফিউম স্প্রে করতে করতে আয়নায় তাকালো। থমকে গেল হৃদস্পন্দন। ঝড়ের প্রকট আকার ধারণ করলো বুকের ভেতর। আর শীতে চোখ স্থবির হয়ে গেল। নিশাত শুধু ব্লাউজ আর পেটিকোট পরে আছে। কিছুক্ষণ আগের পরে থাকা লাল রঙা ওড়নাটা শরীরে পেঁচিয়ে রেখেছে। হৃদ আয়না থেকে চোখ সরিয়ে সম্পূর্ণ দৃষ্টিতে তাকালো নিশাতের দিকে। হৃদকে এভাবে তাকাতে দেখে নিশাত আটকে উঠল। ঘূর্ণায়মান চোখ জোড়া বারবার এদিক সেদিকে তাকাচ্ছে। হৃদ পারফিউমটা ছুঁড়ে মারল বেডে। মন্থর পায়ে হেঁটে গেল নিশাতের দিকে। উত্তেজনায় শরীর কাঁপছে নিশাতের। থামাথামির নাম নেই তার। নিষ্পলক তাকিয়ে থেকে হৃদ পুনরায় নিজেকে সামলালো। পকেট থেকে ফোন বের করে ইউটিউবে ঢুকলো। শাড়ি পরানোর ভিডিও অন করে টেবিলে রাখলো। নিশাতের হাত ধরে টেনে নিজের সামনে আনলো। নিশাত মাথা নিচু করে আছে। হৃদ শাড়ি হাতে নিয়ে ভিডিও দেখে শাড়ি পরানো শুরু করলো। নিশাত যতটুকু বুঝলো হৃদ নিজেও শাড়ি পরাতে জানে না, তবে ভিডিও দেখে চেষ্টা করছে। হৃদের হাতের বিচরণ নিশাতের সর্বাঙ্গে। কুচিগুলো ঠিক করে পেটে গুজে দিতে মৃদু কাঁপন ধরে গেল নিশাতের দেখে। হৃদ আঁচল টেনে নিশাতের গায়ে জড়িয়ে দিল। নিশাত থরথর করে কাঁপছে। বুকের উচাটন বেড়ে যাচ্ছে দ্বিগুণ হারে। হৃদ সম্মোহিত চোখে তাকিয়ে নিশাতকে দেখে নিল। অতঃপর মৃদু হেসে ফিচেল কণ্ঠে বলল, পারফেক্ট। নিশাতের দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্ত করল হৃদ। হৃদের মাতাল করা চাহনি থেকে মুক্তি দিয়ে হাত আঁকড়ে ঘর থেকে বের হলো। নিশাত আর চোখে হৃদকে দেখে নিল। নিশাতের সাথে ম্যাচিং করে হৃদও বেগুনি রঙের টি শার্ট পরেছে। হৃদের স্নিগ্ধ মুখের দিকে তাকালেই আজকাল ভালো লাগা ছেয়ে যায় তার। এই অনুভূতির বয়স কত? মাত্র একদিন। অনুভূতির দাপট এত বেশি কেন তবে? নিশাত মৃদু হাসল। কানের পেছনে চুলের একাংশ গুজে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, আপনি আমার প্রশান্তির চাদরী। আপনার সান্নিধ্য আজকাল আমি শান্তির নীড় খুঁজে পাই। ঝমঝমিয়ে গগনতল হয়ে ধেয়ে আসা গুড় বৃষ্টির শীতল ছোঁয়ায় মত্ত ধরনী।
ধূলিমাখা পথে অনবরত বৃষ্টির পরশে ঢেকে গেছে ভ্যাবসা গরম। নিশাত আর হৃদ সবই আরাফের ফ্ল্যাটে এসেছে। পথিমধ্যে বৃষ্টি হয়নি। ঘরে আসা মাত্রই ঝুম বৃষ্টিতে মাতিয়ে নিল পরিবেশ। মাগরিবের আজান পড়ে গেছে। সন্ধ্যার লালাফ আওয়া কাটিয়ে ঘুরঘুরে অন্ধকারে ছেয়ে গেল ধরণী। নিশাতকে দেখা মাত্রই তুষি লাফিয়ে উঠে জড়িয়ে ধরেছে। এতদিন পর নিজের প্রাণপ্রিয় বান্ধবীর আগমনে তুষির মন খারাপ নিমিষেই উধাও হয়ে গেল। মিসেস আঞ্জুমান তুষিকে হাসতে দেখে স্বস্তি পেলেন। বিকেলে এসেছে পর থেকে মন খারাপ। আরাপও বাসায় নেই। এতক্ষণে মন ভালো হয়েছে দেখে স্বস্তি পেয়েছে। নিষাদকে টেনে গল্প জুড়ে দিল তুষি। তবে ওমানের ব্যাপারটা এড়িয়ে গেল। শুধু শুধু শয়তান নাড়া দেওয়ার কোনো মানেই হয় না বলে বিশ্বাস করে তুষি। নিষাদ উসখুস করে মিসেস আঞ্জুমানের দিকে তাকালো। মায়ের মুখভঙ্গি দেখে বোঝা দেয় ভেতরের খবর। তুষির কথার তালেও উঠতেও পারছে না। তুষির ফোন আসায় নিষাদ ধমছালো। উঠে গিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে বলল। মিসেস আঞ্জুমান চোখ তুলে তাকালো। তারপর আবারও প্লেট সাজাতে ব্যস্ত হলো। নিষাদের মন খারাপ হয়ে গেল। থমথমে গলায় বলে উঠল। কেমন আছো মা? মিসেস আঞ্জুমান প্রতস্থ লচরে তাকালো। কননিকার ভরার জলগুলো সন্তর্পণে লুকিয়ে ধরা গলায় বলল। জার্নি করে এসেছো, গিয়ে রেস্ট নাও, এখানে তোমার কোনো কাজ নেই। মন ভাঙল নিষাদের। দমিয়ে রাখা কষ্টগুলো উপচে ফেলতে ইচ্ছে করছে। দ্রুত সামলে উঠে কিছু বলতে নিতেই মিসেস আঞ্জুমান কাট গলায় বলে ওঠে। চুপ করে এখান থেকে যাও, আমি আগেই বলেছি এখানে তোমার কোনো কাজ নেই। তুমি এসেছো, আরাফের সাথে থাকো, তুষির সাথে থাকো, যা লাগবে বলবে, তবে আমার সাথে কথা বলার চেষ্টা করো না। চলে গেলেন মিসেস আঞ্জুমান। নিষাদ নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে কেঁদে উঠল। গলা ছেড়ে কাদার আগে সামনে নিল। জানালার ধারে দাঁড়িয়ে আছে তুষি। বিমর্ষ মনে তার কত শত চিন্তা। স্থির নেত্র তার বাহিরে আবদ্ধ। সারা সন্ধ্যাটুকু জুড়ে তার কথার ঝুলি খুলেছিল নিষাদের সাথে। শাশুড়ি আর ননদের সাথে গল্প জমিয়ে বেশ কেটে গিয়েছিল সময়। তবে এখন সময় কাটছে না। মন খারাপেরা ভিড় করেছে মনে। ইলুর কথাগুলো কর্ণগোচরে বেঁচে চলেছে নির্বিকারভাবে। আচানক বিয়ে, আরফের হুটহাট কাছে আসা, এগুলোতে আদৌ কি প্রেম ছিল? তুষি কেন অনুভব করতে পারল না? আরাফ কি তাকে ভালোবাসে না? তার মন কি তবে আরাফকে ভালোবেসে ফেলেছে? এত প্রশ্নের ভিড়ে একটার উত্তরও মিলল না। সমস্ত কিছু তালগোল পাকিয়ে ফেলেছে। মাথা ঠান্ডা করতে শাওয়ারও নিয়েছে রাতের বেলা, তবুও ফলাফল শূন্য। চুলে পেছানো তাওয়ালে টান পড়তে চমকে গেল তুষি। নিষ্পাল চোখে পেছনে তাকাতেই দেখল আরাফ তার অতীব কাছাকাছি। অতি নিখুঁতভাবে সযত্নে সুটাম হাতে আরাফ তুষির চোখ মুছে দিচ্ছে। মোহগ্রস্ত লজনে তাকিয়ে রইল আরাফের দিকে। একটা ছোট্ট ভ্রমও করে বসল। পরক্ষণে তাচ্ছিল্য হেসে মনে মনেই আমলালো। এটা হয়তো শুধুই দায়িত্ব, এখানে ভালোবাসার কোনো ঠাঁই নেই। ভাবনার সুতো কাটল আরাফের তীক্ষ্ণ তেজি কণ্ঠে। এই রাতের বেলা শাওয়ার নিয়েছো কেন? ঠান্ডা লাগলে কি হবে বুঝতে পারছো? তুষির মুগ্ধতা উবে গেল। নরম ঠোঁট এড়িয়ে ম্লান হেসে বলল। কি আর হবে, একটু ঠান্ডাই তো লাগবে, মরে তো আর যাবো না। ছোট্ট একটা বাক্য। অবিলম্বে আরাফের বক্ষস্থল কেঁপে উঠল। অন্তরাত্মা চিৎকার করে উঠল। রাগ সব মাথায় চেপে গেল। তাওয়াল ছুঁড়ে মেরে একদম কাছে গিয়ে দাঁড়ালো। তুষি নির্নিমেষ নয়নে তাকিয়ে থাকলো। আরাফ তুষির বাজু চেপে দেয়ালের সাথে মিশিয়ে নিল। কণ্ঠের তাপ তীব্র করে বলে উঠল। আরে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে বলবে আমায় প্লিজ? তোমার চুপ থাকা আমাকে পড়াচ্ছে, বুঝতে পারছো না? সমস্যার কথা না বলে বুঝবো কিভাবে? তুষি অন্যদিকে তাকিয়ে শূন্য গলায় বলে উঠল। বলেছি তো কিছুই হয়নি, আপনি এত রিয়াক্ট কেন করছেন? সামান্য ঠান্ডাই তো লাগবে, আপনার অস্থিরতার কোনো কারণ নেই। আরাফ হাত ছেড়ে দূরে সরে গেল। ড্রয়ারে কিছু মেডিসিন নেড়ে চেড়ে একটা তুলে নিল তুষির দিকে। ভরাট কণ্ঠে বলল। ওষুধটা নাও, ঠান্ডায় অ্যালার্জির প্রবলেম হয় তোমার। জ্বর বাঁধাতে না চাইলে অবাধ্যতা করবে না। তুষি বিনা বাক্যে হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে নিল। গ্লাস রেখে বিছানার এক পাশে শুয়ে পড়ল। আরাফ শুধু রক্তিম চোখে তাকিয়ে থাকে। তুষির এই চুপ থাকাটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। লাইট নিভিয়ে শুয়ে পড়ল পাশে। তুষি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টাই করছে। আকস্মিক হাতে টান পড়ল। আরাফ হাত ধরে টেনে নিচের দিকে ফেরালো। অতি রুষ্ট কণ্ঠে বলল। কথা বলো তুষি, আমার কিন্তু সহ্য হচ্ছে না। অযথা রাগারাগি করতে চাই না, কথা বলো। তুষি হাত ছাড়িয়ে নিল রুক্ষভাবে। অতঃপর ঝাঁঝালো কণ্ঠে বলল। বিরক্ত করবেন না, আমায় ঘুমোতে দিন প্লিজ। আমি বিরক্ত করছি?
আরাফের কণ্ঠে অবিশ্বাস্য। তুষির চোখ সরিয়ে অন্যদিকে ফিরল। আরাফ জেদ নিয়ে বলল, ওকে দেন, যা ইচ্ছা করো। বিস্তর গগনে আজ সরু চিকন এক চাঁদ উঠেছে। অসংখ্য তারার বিচরণ আকাশ জুড়ে। নেশাতে চোখ জুড়ে বিচরণ করছে আকাশের সেই অসংখ্য তারার মেলায়।